দর্শক, এই একটা কারণে আমার পছন্দ, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার মাফিয়াগিরি, তার ভাবসাব। কারণ কাটা দিয়ে কাটা তুলতে হবে। ঘাউরা পার্সোনালিটি, অ্যাটিটিউড নিয়েই চলে। তারা নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কাকু হাতে না মারতে পারলেও ভাতে মারার জন্য পরিকল্পনা করেছে, আর আমি মনে করি একদম উচিত কাজই করেছে। এবং বাংলাদেশের চারিদিকেই একটা আনন্দের জোয়ার বইছে। এইটা একটা শুভ লক্ষণ, এইটাই আমরা আশা করছিলাম, এইটাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আশা করেন, যেটা একটা সুখবর সংবাদ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু খুবই গুরুতর অসুস্থ। দর্শক শ্রোতা, এই অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এটা কি বললেন, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দর্শকেরা দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। অনেকটাই বজ্রপাতের মতনই জানা গেল, খবর হলো যে রাষ্ট্রপতির পদ ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু তিনি বলেছেন যে দায়িত্বে থাকতে চান নির্বাচন পর্যন্ত, নির্বাচনের পর তিনি আর এই দায়িত্বে থাকতে চান না। নিয়ম হচ্ছে সংবিধানে যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি থাকতে পারবেন, কিন্তু তার আগেই তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই ছাড়তে চান। কেন? সেই ব্যাপারে তিনি রয়টার্সকে একটা হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন। সেই অপমানের বিষয়ে দুটি তিনি কারণ উল্লেখ করেছেন। একটা বলেছেন যে গত 7 মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে দেখা করেনি, কোনো সাক্ষাৎ করেনি। কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিটা সফরের আগে, বিদেশ সফরের আগে পরে সাক্ষাৎ করার নিয়ম, বা গুরুত্বপূর্ণ কোনো অকেশনে সলা পরামর্শ করা উচিত। এটা হচ্ছে রেওয়াজ, যেটা শেখ হাসিনাও কিন্তু করে গেছেন। এত দাপুটে মহিলা হওয়ার পরেও তিনি কিন্তু রেওয়াজটা অনুসরণ করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা অনুসরণ করেননি। কেন করেননি তার কোনো ব্যাখ্যাও তিনি দেননি। ডক্টর ইউনূস নিশ্চয়ই আইন কানুন রাষ্ট্রের সবকিছুই জানেন, কিন্তু হয়তো তিনি বলতে পারেন আমি অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা প্রধান উপদেষ্টা, সুতরাং আমার জন্য এইসব প্রযোজ্য নয়। তবে এগুলি হলো আবেগের কথা, কোনো যুক্তির কথা না। যুক্তির কথা হলো এই যে তিনি শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে। ফলে যখন নাকি তিনি শপথ নিয়েছেন তখন রাষ্ট্রের সমস্ত প্রোটোকল তাকে মানতে হবে, কিন্তু তিনি মানেননি। আরেকটা হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বাংলাদেশের বিভিন্ন দূতাবাস মিশন থেকে সরিয়ে ফেলা হয়েছে এক রাতের মধ্যে। কেন, কি কারণে, এটার কোনো ব্যাখ্যা নেই। এবং এই ব্যাপারে তিনি অপমানিত হয়ে রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন যে এইভাবে অপমান করার দরকার ছিল না। কেন রাষ্ট্রপতির ছবি সরানো হলো? মনে হচ্ছে যেন ছবি সরানোর মধ্য দিয়ে তাকে অপসারিত করা হলো, কিন্তু বিষয়টা তো না, তিনি শপথেই আছেন। তাহলে কেন এটা করা হলো? তিনি খুব দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটার কোনো উত্তর দেননি। এটাও তার অপমানের একটা কারণ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটা আলংকারিক, নির্বাহী ক্ষমতা থাকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর হাতে। তারপরও আলংকারিক পদ হলেও কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন শেখ হাসিনার পতনের পর যখন নাকি শূন্যতা দেখা দেয়, তখন সেই পার্লামেন্ট বাতিল করা, শপথ নেয়ার এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু রাষ্ট্রপতির হাতেই বর্তায়। সুতরাং রাষ্ট্রপতি সারা বছর হয়তো তার পদটা আলংকারিক থাকলেও কোনো কোনো ক্ষেত্রে তার পদটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেটা বিগত সময় দেখা গেছে শেখ হাসিনার পতনের পর। রয়টার্স বলেছে রাষ্ট্রপতির ছবি সব দূতাবাস, কনসুলেট এবং হাইকমিশন থেকে এক রাতে হঠাৎ তা সরিয়ে ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাহাবুদ্দিন। বলেন এতে ভুল বার্তা গিয়েছিল সবার কাছে, যেন রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হচ্ছে। এতে তিনি খুব অপমানিত বোধ করেছেন বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন। শাহাবুদ্দিন জানান এই নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠিও লেখেন তিনি, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এই হচ্ছে অবস্থা। আমার বাংলাদেশি ভাইদের জন্য কত বড় গর্বের বিষয়। একটা দেশ যাকে অনেকেই হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল ভাবত, সেই দেশ যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এমন একটা রয়্যাল ডিল সাইন করে, তখন সেটা দেখে হাততালি না দিয়ে পারা যায় না। বাংলাদেশ যে আজ একটি অসাধ্য সাধন করেছে, সেটা কতটা বড় ব্যাপার তা আজ আমি আপনাদের বুঝিয়ে বলবো। আজকের এই ঐতিহাসিক খবরটার গভীরে যাওয়া যাক। প্রিয় দর্শক, সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। একেই বলে সাইলেন্ট কিলার। বাংলাদেশ এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে যা দেখে গোটা দক্ষিণ এশিয়া তো বটেই, খোদ ইউরোপের মিডিয়াতেও হইচই পড়ে গেছে। আপনারা কি জানেন বাংলাদেশ কি কিনেছে?
কোনো সাধারণ খেলনা নয়, কোনো সেকেন্ড হ্যান্ড মালও নয়, সোজাসুজি ইউরোপের গর্ব, আকাশের রাজা, ইউরো ফাইটার টাইফুন। হ্যাঁ দর্শক, এক কিঞ্চিতও আমি বাড়িয়ে বলছি না, ভিডিওটি দেখতে থাকুন, সমস্ত ডিটেলস পাবেন এই ভিডিওতে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিকই শুনেছেন, যে রাফেল নিয়ে ভারতের এত গর্ব, এত আলোচনা, ঠিক সেই রাফেলকে নেক টু নেক টক্কর দেওয়ার মতো বা তার চেয়েও ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী এই ইউরো ফাইটার টাইফুন এখন উড়বে বাংলাদেশের আকাশে। এটা শুধু একটা যুদ্ধ বিমান কেনা নয়, এটা হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের এক বিশাল হুঙ্কার যে আমরাও পারি, আমরা কারো চেয়ে কম নই। চীন চেয়েছিল তাদের সস্তা মাল গছিয়ে দিতে, পাকিস্তান চেয়েছিল তাদের পুরনো টেকনোলজি দিতে, কিন্তু বাংলাদেশ সবাইকে না বলে দিয়ে সোজা হাত মিলিয়েছে ইতালির সাথে। আর এই খবরটা শোনার পর বিশ্বাস করুন, একজন অ্যানালিসিস্ট হিসাবে আমি আমার চেয়ারে স্থির হয়ে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি এই ডিলটা দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বা ক্ষমতার সমীকরণকে কিভাবে বদলে দিতে পারে। দেখুন, খবরটা শুনলে আপনি হয়তো প্রথমে বুঝতেই পারবেন না যে এটা ভারতের জন্য ভালো খবর নাকি খারাপ খবর। তাই প্রথমেই আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি, তারপর আলোচনা করব এটা ভারতের জন্য কতটা মঙ্গলের আর কতটা চিন্তার। আসলে আপনারা স্ক্রিনের দিকে তাকালেই দেখতে পাবেন বাংলাদেশের সেনাবাহিনী আজ ইতালির কোম্পানি লিওনার্দোর সাথে অফিসিয়ালি একটা চুক্তি সই করে ফেলেছে। এই চুক্তির পর ইতালি এখন বাংলাদেশ বিমান বাহিনীকে 12টি ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান সরবরাহ করবে। শুধু তাই নয়, এই চুক্তির আওতায় যুদ্ধ বিমানগুলোর ডেলিভারি ফাস্ট ট্র্যাক বা খুব দ্রুত করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের ভেতরেই এমন এক ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি করা হবে যেখানে এই বিমানগুলোর দেখাশোনা হবে, মেনটেনেন্স বা মেরামতি হবে এবং সব রকম সাপোর্ট দেওয়া হবে। অর্থাৎ দেখা গেলে বাংলাদেশ সত্যি একটা জবরদস্ত এবং খুব শক্তিশালী চুক্তি সই করেছে। কারণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে এই ইউরো ফাইটার টাইফুন আসলে কি জিনিস। সহজ কথায়, ইউরো ফাইটার টাইফুন হলো ভারতের গর্ব রাফেল যুদ্ধ বিমানের সমকক্ষ বা রাফেলকে টক্কর দেওয়ার মতো একটি ফাইটার জেট। এমনকি ভারত যখন রাফেল কেনার কথা ভাবছিল, তখন ভারতের প্রথম পছন্দ বা ফার্স্ট প্রেফারেন্স ছিল এই ইউরো ফাইটার টাইফুনই। কিন্তু সমস্যা হলো, এই বিমানটি কোনো একটা দেশ একা বানায় না, ইউরোপের অনেকগুলো দেশ মিলে এটা তৈরি করে, যেমন ব্রিটেন, জার্মানি, স্পেন এবং ইতালি। ভারত তাই চায়নি যে আমাদের যুদ্ধ বিমান এতগুলো দেশের পার্টস দিয়ে তৈরি হোক, কারণ ভবিষ্যতে যদি কোনো একটা দেশের সাথে সম্পর্কের কোনোভাবে অবনতি হয় তাহলে পার্টস আসা বন্ধ হয়ে যেতে পারে বা সাপ্লাই চেনের সমস্যা হতে পারে। ভারত এই ঝুঁকিটা নিতে চায়নি, তাই ভারত রাফেলকে বেছে নিয়েছে। আর আপনারা শুনলে অবাক হবেন, আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে শত্রুতার জেরে অনেক ইউরোপীয় দেশ আমেরিকান F-35 বিমানকে রিজেক্ট করছে। আর জানেন F-35 এর বদলে তারা কি কিনছে? তারা এই ইউরো ফাইটার টাইফুনই কিনছে, যাতে F-35 এর অভাব পূরণ করা যায়। সুতরাং আপনারা এটাই আন্দাজ করতে পারছেন যে এই জেটটি কতটা শক্তিশালী এবং কাজের। তবে এটি অনেক দামিও বটে, প্রায় রাফেলের মতোই দাম। তাই অবাক হওয়ার বিষয় হলো, বাংলাদেশের কাছে এত টাকা এলো কোথা থেকে যে তারা 12টা ইউরো ফাইটার টাইফুন কেনার ক্ষমতা রাখছে। কারণ কথাটা ভালো করে বুঝে দেখুন যে চীন বা আমেরিকা তো আর ইউরোপীয় জেট কেনার জন্য বাংলাদেশকে টাকা দেবে না, তাই না? তারা তো চাইবে বাংলাদেশ তাদের নিজেদের বিমান কিনুক। তাই আমি এই এগ্রিমেন্টটা বা চুক্তিটা ভালো করে স্টাডি করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে আসলেই কি হচ্ছে। দেখুন, এখানে ইউরোপীয় দেশগুলোই বাংলাদেশকে ফিন্যান্স করেছে বা টাকা দিচ্ছে, অর্থাৎ টাকাটা ওখান থেকেই আসছে এবং বাংলাদেশকে পরে অল্প অল্প করে তা শোধ করতে হবে। এক কথায় বলতে পারেন, কিস্তিতে এই যুদ্ধ বিমানগুলো কেনা হচ্ছে। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, এটা ভারতের জন্য ভালো খবর না ভাই খারাপ খবর? দেখুন, খারাপ খবর এই সেন্সে যে ভারতের চিকেন নেকের কাছে এখন এমন এক যুদ্ধ বিমান মোতায়েন থাকবে, এই ইউরো ফাইটার টাইফুন, যা রাফেলের কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে পারে। এটা ভারতের জন্য সত্যি নতুন সমস্যা তৈরি করতে পারে। সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে, এস আলমের সব পয়সা আমার কাছে আছে, আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না, গোরখোদকের কাছে পয়সার দরকার নাই, গোরখোদকের পয়সার দরকার নাই। তারেক রহমানের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং এই মেগা প্রজেক্ট নিয়ে মন্তব্য, ক্যান্ডিডেটের দিকে আপনারা তাকাবেন না, এ ধরনের মন্তব্য আমার কাছে স্রেফ একটা মলম বিক্রেতা ক্যানভেসার আছে না, উনি ইদানিং যেসব কথাবার্তা বলে, জাস্ট মলম বিক্রেতাদের মতো আজাইরা কথাবার্তাগুলো বলে, জাস্ট আজাইরা কথাবার্তাগুলো বলে। এই আজাইরা কথাবার্তাগুলো বলার জন্য ওনাকে কেউ নিষেধ করে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা জেকব ভাই, তারেক রহমানের মাইন্ডে কি আছে? আমি কে এক এক সময় বুদ্ধিমান মনে করতে চাই, কে দার্শনিক মনে করতে চাই, তাকে জিয়াউর রহমান হিসাবে কল্পনা করতে চাই, কিন্তু আমি আটকায়া যাই। কেন আটকায়া যাই আপনারা কি জানেন?
একটা কারণে আমি আটকে যাই, সেটা হচ্ছে তারেক রহমান যে মুহূর্তে এই যে ক্যান্ডিডেটের কথা বলে তাদের দিকে তাকাইয়েন না এই কথাটা বলে, ঠিক ওই মুহূর্তে আমি বলি তারেক রহমান তো চাই না যে বিএনপি সরকার গঠন করুক বা নির্বাচনে জিতুক। তারেক রহমানের মাইন্ডসেট হলো যে কয়েকটা কথা, দর্শক শ্রোতা আপনাদের চিন্তা করে দেখতে হবে তারেক রহমানের আসলে তার মাইন্ডসেটটা কি। তারেক রহমান যদি মনে মনে চিন্তা করে যে ওকে আমি দেশে যাব না, আমার মা যদি মারাও যায় আমি দেশে যাব না, যেহেতু আমার লাইফের রিস্ক আছে, তাইলে আমি দেশে গিয়ে যদি প্রধানমন্ত্রী হইতে না পারি অন্য কাউকে আমি প্রধানমন্ত্রী হইতে দেব না, দরকার নাই বিএনপি নির্বাচনে যেটা, বিএনপি যাতে নির্বাচনে হারে এই জন্য আমার যা করা দরকার আমি নেগেটিভ ক্যাম্পেইনে যাব। তারেক রহমান ইদানিং যা কিছু করছে আপনারা একটু খেয়াল করে দেখেন, এর কোনোটাই পজিটিভ ক্যাম্পেইন না, এর নেগেটিভ ক্যাম্পেইন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আইকন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।